ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন আপনারা, আর আমরা যা হিসাব করছি তাতে দেখাচ্ছে যে আগামী 20 বছর লেগে যাবে এই অ্যাপিলগুলো ডিসপোজ অফ করতে। যে গতিতে অ্যাপিলটা শুনানি হচ্ছে, দিনে 4টি থেকে 5টা অ্যাপিলের শুনানি হচ্ছে, প্রায় 28 লক্ষ অ্যাপিল পেন্ডিং, 5.5 লক্ষ তাদের অ্যাপিল করার সুযোগও হয়নি। ওই 28 তারিখে তাদের বাদ চলে গেছে, অ্যাডজুডিকেশনও হয়নি। ফলে এদিকে 28, ওদিকে 5.5, এতগুলো ভোটার এখনো বাইরে আছে। এখনো পর্যন্ত যে অ্যাপিলের শুনানি হয়েছে সেই শুনানিতে দেখা গেছে মাত্র 19% অ্যাপিল ডিসমিস হয়েছে, বাদ বাকি সব অ্যালাউ হয়েছে। তার মানে হচ্ছে যে ওই 1000 খানেক বাতিল হয়েছে, আর বাদ বাকি যত অ্যাপিল হয়েছিল, যা শুনানি হয়ে গেছে, সব অ্যালাউ হয়েছে। এই কথাটা বললাম এই কারণে, তার মানে এতগুলো অ্যাটলিস্ট অন্ততপক্ষে এতগুলো ভ্যালিড ভোটার তারা ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন এই দায়িত্বটা নিয়েছিল ভোটের আগে, যে গরিব মানুষ যাদের ভোট বিজেপির বিরুদ্ধে যাবে তাদেরকে ভোট দিতে দেব না। আর এখন স্থির করেছে আগামী 20 বছর এদের ভোট দিতে দেব না। তাহলে যারা ক্ষমতায় এসছে তারা যদি আপনার ভোট ব্যতি রেখে ক্ষমতায় আসতে পারে, আর যদি আগামী 20 বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে এর থেকে সুখবর কী হতে পারে? ফলে মাঝে মাঝে একটু বিজেপি ভয় দেখাবে যে এই সব 1 কোটি ঘুষপেটিয়া বলেছিল না, অমিত শাহ বলেছিল, তারপরে শুভেন্দু অধিকারী বলেছিল ভোটের আগে। এখন তো প্রমাণ করতে পারছে না যে 1 কোটি ঘুষপেটিয়া আছে। তাহলে 1 কোটি ঘুষপেটিয়া ওকে প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে বলেই ও এখন মাঝে মাঝে ভয় দেখাচ্ছে যে রেশন বন্ধ করে দেব, আবাস যোজনার টাকা দেব না, লক্ষ্মী ভাণ্ডার দেব না। আবার কেউ কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে কিন্তু 100 এই ভোটার লিস্টে নামটা নেই। ফলে এরূপ যারা সীমান্তবর্তী এলাকা, সেখানকার পুলিশ গিয়ে ভয় দেখাচ্ছে যে তোমাকে বর্ডার পার করে দেবো। আমার কাছে কিছু কিছু লোক এসছে, গোটা 3 লোকের এরকম খবর এসছে যাদের পুলিশ তুলে নিয়ে গেছে। তো আমি তাদের বাড়ির লোককে বলেছি, এসছে আমার কাছে, যে পুলিশ তুলে নিয়ে গেছে সেই পুলিশ জামাই আদর করে ঘরে আপনার ফেরত দিয়ে যাবে, আর সে দায়িত্ব আমরা নেব। তবে এই যে আমরা নেব বলছি, এই লড়াইতে আপনারা যদি সঙ্গ দেন তবেই এই লড়াই সম্ভব। আমরা একদম চিহ্নিত করতে চাই কারা কারা অপরাধী। আমরা নির্বাচন কমিশন বলেছিল যে এই কটা ডকুমেন্ট থাকলে তার নাম ভোটার লিস্টে থাকবে। আমাদের কাছে এই ডকুমেন্টস আছে, আমার নাম ভোটার লিস্টে নেই কেন জবাব দিতে হবে। জবাব দিতে হবে এলাকার ডিএমকে, জবাব দিতে হবে এলাকার বিডিওকে, বিএলআরওকে, এসডিওকে, সবাইকে। আমরা বলছি আদালতে একটা মামলা করছি আমরা, জনস্বার্থ মামলা, সেইখানে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই তথ্যগুলো আপনাদের দিতে হবে, তার ফরম্যাট আমি এই যারা নেতারা আছেন তাদের কাছে দিয়ে যাব। একটা চিঠি করেছি, গণস্বাক্ষর প্রয়োজন, যে কেন কারণ না দেখিয়ে আমার নামটা বাতিল করা হলো। আমাদের সংবিধান ন্যাচারাল জাস্টিস বলে একটা অধিকার দিয়েছে। এই অধিকারের মূল বক্তব্য হচ্ছে যে আপনার যদি কোনো অধিকার খর্ব হয় তাহলে আপনাকে কারণ দর্শাতে হবে কি কারণে আপনার অধিকার খর্ব করা হবে, এবং সেই কারণ পাওয়ার পরে আপনার অধিকার আছে জবাব দিয়ে বলা যে এটা আপনি করতে পারেন না, তার কারণ আমার কাছে এই জবাব আছে। 12খানা ডকুমেন্টে যে ডকুমেন্ট বলেছেন আছে আমার কাছে। আমার 6টা বাচ্চা নেই, আমার বয়সে যে পার্থক্য দেখতে পাচ্ছেন এই পার্থক্যটা নেই। তাহলে এই জবাবের পরে শেষ হয়নি। আমাদের সংবিধান অধিকার দিয়েছে ন্যাচারাল জাস্টিসের মধ্যে যে তারপরও যদি আপনার নাম বাতিল করতে হয় তাহলে একটা কারণ লিখতে হবে, লিখিত কারণ, মুখে মুখে নয়। কারণ একটা লিখতে হবে, এখানেই শেষ নয়, কারণ লিখে সেই কারণ আপনাকে জানাতে হবে। তাহলে আজকের দিনে যত ভোটার এখানে বসে আছেন তাদের কাছে হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা গেছে, তারা হয়তো গিয়ে জবাবটাও দিয়েছেন, কিন্তু তার জন্যে কোনো কারণ রেকর্ড করা হয়েছে কিনা আপনারা জানেন না, আর সেই কারণ আপনার কাছে পৌঁছাইও নি। আমি ওই আগের মিটিংয়ে গিয়ে বললাম
যে বসিরহাট আদালতে যদি কেউ মামলা করে বা বনগাঁ আদালতে যদি কেউ মামলা করে, সেই মামলায় যদি কেউ হেরে যায় তাহলে একটা জাজমেন্টের কপি নিয়ে জজ কোর্টে যায়। তা আপনার কাছে জাজমেন্টের কপিই নেই, তাহলে অ্যাপিল করবেন কি করে? অথচ আমরা সবাই অ্যাপিল করে বসে আছি। এই হচ্ছে বাস্তবতা। তাহলে আমার যা যা সংবিধানের অধিকার, একটা অধিকারও ওরা রাখলো না। যার দায়িত্ব ছিল আমার নাম অন্তর্ভুক্ত করে ভোট করা, তারা দেখে আমরা পরিসংখ্যান দিয়ে দেখাতে পাচ্ছি যে ভ্যালিড ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচন করলো। আর আগামী 20 বছর তারা নিশ্চিত করতে চাইছে যাতে ভোটার লিস্টে আপনার নামটা না আসে। দু চারটে করে ঢোকাবে আর আপনাদের মধ্যে ভাগাভাগি করবে। এমনি ধর্মে ধর্মে ভাগাভাগি করছে, হিন্দু একদিকে, মুসলমান একদিকে, খ্রিস্টান একদিকে, বাঙালি একদিকে, হিন্দিভাষী একদিকে। আর এই ভাগাভাগি করে দিয়ে আক্রমণ করছে হকারের উপরে, হকারের পেটে লাথি মারছে, গরিবের ঘর ভাঙছে। এইটা হচ্ছে একটা সম্মিলিত চক্রান্ত। লড়তে হবে তো এর বিরুদ্ধে। যদি লড়তে হয় তাহলে যার নাম বাদ গেছে, যার নাম বাদ যায়নি, যে হিন্দু ধর্মের, যে মুসলমান ধর্মের, যে খ্রিস্টান ধর্মের, যে এই পরিবেশটা আজকে রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, দায়ের মধ্যে পড়ে গেছে। ওরা ভাগাভাগি করার চেষ্টা করছে যাতে আপনার নামটা ভোটার লিস্টের বাইরে রাখা যায়, যাতে আপনার রাস্তায় হকারি করে খাওয়ার অধিকারটা বাতিল করা যায়, যাতে আপনি খড়কুটো নিয়ে যেভাবে বেঁচে আছেন একটা টালিখোলা বানিয়ে উচ্ছেদ করে দেওয়া যায়। ইতিমধ্যে এই কয়েক মাস সরকার এসছে ক্ষমতায়, নতুন রাজনৈতিক দল, তারা যে আক্রমণ গরিবের উপরে নামিয়ে নিয়ে এসছে তা আপনারা সামনে থেকে দেখছেন। আমাকে আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। আমি আইনজীবী হিসেবে যেটা পাচ্ছি, আমি দেখছি বাংলার হেন বস্তি নেই যেখানে নোটিশ যায়নি। কলকাতার ব্রিজের নিচে যারা একটা ওই প্লাস্টিক পাতিয়ে শোয় তাদের কাছেও নোটিশ ছাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা যার দায়িত্ব ছিল, গুরুত্বপূর্ণ কথা, রাষ্ট্র ব্যবস্থার তার সাংবিধানিক দায়িত্ব ছিল। আমি যা কথা বলবো একটা কথাও সংবিধানে নেই এমন কথা বলবো না। রাষ্ট্র ব্যবস্থা তার সাংবিধানিক দায়িত্ব ছিল সকলের জন্যে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। তার মানে হচ্ছে সকলের জন্য কাজ নিশ্চিত করা, সকলের জন্য মাথার চালটা নিশ্চিত করা, ছাদটা নিশ্চিত করা, সকলের জন্য খাবারটা নিশ্চিত করা, সকলের জন্য স্বাস্থ্যটা নিশ্চিত করা, যাতে একটা মা যাতে সুস্থ বাচ্চা দিতে পারে তার সেই বন্দোবস্ত করা। তাহলে এই স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কাজ, এটা নিশ্চিত করা যার দায়িত্ব ছিল। উল্লেখ করে বলা ভালো, আর্টিকেল 39, আর্টিকেল 21, এই অনুচ্ছেদ সংবিধানেরগুলো এই কথাই বলছে। এই আর্টিকেল 39 কথা বললাম একটু অন্য প্রসঙ্গে হলো, আমি বলছি এই কারণে আজকের বাস্তবতা না বুঝলে লড়াইটা করা যাবে না। এই অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রের নীতি। এই যে সরকার যে তৈরি হয়েছে, আপনার নির্বাচিত প্রতিনিধি ওখানে গিয়েছে। আমি বলি এটা বেসিক্যালি যারা সরকারে মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করে সে হচ্ছে আমার কাস্টোডিয়ান, আমার সংবিধানের কাস্টোডিয়ান। সে হচ্ছে আমার প্রতিনিধি হয়ে আমার চৌকিদারি করছে। আমার যে সম্পত্তি আছে দেশের তার চৌকিদারি, তার ম্যানেজার সেটা হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী। এই সমস্ত সম্পদের মালিক হচ্ছে এই দেশের নাগরিক। তাহলে এই যে সম্পত্তির মালিক হচ্ছে দেশের নাগরিক, তার যদি অধিকার খর্ব করে দেওয়া যায় তাহলে ওই মালিকানা থেকে তাকে তার মালিকানা যে সত্ত্ব আছে, যে অধিকার আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে। সহজভাবে বলার চেষ্টা করছি। তাহলে এই যত নাগরিক আছে এদের যদি নিজের অধিকার থেকে বঞ্চিত করা যায়, তাহলে এই যে কথা বললাম, সংবিধান বলেছে এই দেশের সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে দেশের নাগরিক, যাকে ম্যানেজ করার দায়িত্ব, যাকে ম্যানেজারের ভূমিকা হয় না, যারা
আমি বলেছি, অনেক জায়গায় একথা বলেছি, যে এই মন্দিরে দেখবেন বা দেবত্ব সম্পত্তি থাকে না, সে বাইর থাকে না, ওয়াকফ সম্পত্তিতে থাকে না মতবালি, ওই সম্পত্তি দেখাশোনা করার জন্য সে বাইরকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া থাকে। এই সমস্ত দেশের সম্পত্তি দেখভালের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়, কিন্তু সম্পত্তির মালিক কিন্তু আপনি। আর বলা আছে আর্টিকেল 39-এ যে এই সম্পত্তির ব্যবহার এমন হবে যাতে গরিব আর ধনী লোকের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য আছে, এই বৈষম্য ধীরে ধীরে দূর করা যায়। দেশ স্বাধীন হয়ে গেছে 47 সালের পরে, 1950 সালে সংবিধান এসছে, তারপরে আমরা এত বছর পেরিয়ে এসছি, এত যুগ পেরিয়ে এসছি। রাষ্ট্রের নীতি সংবিধান মতে দায়িত্ব ছিল যে যখন ক্ষমতায় এসছে সে জমির পাট্টা দিয়ে হোক, ঘর বানিয়ে দিয়ে হোক, কাজ দিয়ে হোক, 100 দিনের কাজ দিয়ে হোক, যাতে দুমুঠো দুবেলা খেয়ে পরে বেঁচে থেকে আস্তে আস্তে কিছু সঞ্চয় করে বড় লোকের সঙ্গে গরিব লোকের যে পার্থক্য, সেই পার্থক্য দূর করা যায়। দরকার হলে গরিব মানুষের উপর ট্যাক্স চাপাবো না, বড় লোকের উপর ট্যাক্স চাপাবো, এগুলো সব রাষ্ট্রীয় নীতি হবে। আর সেই নীতি করে সংবিধানের যে মূল উদ্দেশ্য যে গরিব আর বড় লোকের মধ্যে এই অন্তরায় থাকবে না, দূর করতে হবে, সেই সিদ্ধান্ত, সেই নীতিকে রূপায়ণ করতে হবে। এটা সংবিধান। শেষ হয়নি এখানে। সংবিধানে বলা আছে যে আপনার নীতি এমন হবে না যাতে বড় লোকের কাছে সম্পত্তি বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হচ্ছে, এক জায়গায় সম্পত্তি পুঞ্জীভূত হচ্ছে, হবে না এরকম। আর আমরা কি দেখছি? এই শপিং মল থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে সব রিলায়েন্স। এটাই তো বাস্তবতা। যারা হকারি করে রাস্তায় খাচ্ছিল তাদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এরা কোথায় যাবে? ওরা ওই রিলায়েন্সে শপিং মলে গিয়ে ওই কাজ করবে, সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে বলবে এই নাও, এটা জিনিস নাও, 10,000 টাকা মাইনের কাজ করবে, 8,000 টাকা মাইনের কাজ করবে। সে নিজের রোজগার নিজে করছিল রাস্তায় দাঁড়িয়ে, তার নিজের রোজগারটা আপনি তাকে কাজ দিতে পারলেন না। রাষ্ট্র আপনার দায়িত্ব ছিল তার কাজ দেওয়া, আপনি দিলেন না, আপনি তার কাজটা কেড়ে নিলেন, নিয়ে আপনি ডেলি লেবার বানিয়ে দিলেন ওই শপিং মলে রিলায়েন্সের মালিকের আন্ডারে। থাকবে তো আমার স্বাধীনতা?